মুম্বাইয়ের পালি হিলের সবচেয়ে দামি এলাকায় একটা বিলাসবহুল বাড়ি, চারপাশে একেবারে কড়া নিরাপত্তা। সেখানে হঠাৎ দেখা যায় ইডির গাড়ি ঢুকছে, আর ওই বিলাসবহুল বাড়ির ভিতরেই গাড়ি ঢুকছে। কি ঘটছে বাড়ির ভিতরে? কার বিরুদ্ধে এমন পদক্ষেপ? কে সেই মানুষ যার সম্পত্তি বাজেয়াপ্ত করছে বা বাজেয়াপ্ত হচ্ছে দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, চেন্নাই, নয়ডার মতো শহরে? অনিল আম্বানি। রিলায়েন্স গ্রুপে ফের ইডির বড় সড় অভিযান। আটকে উঠছেন? হ্যাঁ, দেশের সবচেয়ে আলোচিত শিল্পপতিদের একজনের বিরুদ্ধে ইডি নেমে পড়েছে প্রায় ৩,০০০ কোটিরও বেশি টাকার অর্থ তছরূপের অভিযোগে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানিয়েছে। কি জানাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট? জানাই আপনাদের। অনিল আম্বানির রিলায়েন্স গ্রুপের সংস্থাগুলোর সঙ্গে যুক্ত ৩,০৮৪ কোটি টাকার সম্পত্তি তারা ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে, এবং সেই সম্পত্তি বাজেয়াপ্ত করারও একাধিক কারণ রয়েছে। এই সম্পত্তিগুলোর মধ্যে রয়েছে মুম্বাইয়ের পালি হিলসের বিলাসবহুল বাসভবন, এছাড়াও রয়েছে দিল্লি, নয়ডা, গাজিয়াবাদ, পুনে, থানে, চেন্নাই, কাঞ্চিপুরম, হায়দ্রাবাদ ও পূর্ব গোদাবরীর একাধিক সম্পদ। এই আদেশ জারি করা হয়েছে মানি লন্ডারিং প্রতিরোধ আইন অর্থাৎ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের ৫-এর ১ ধারায়। ইডির তদন্তে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। রিলায়েন্স হোম ফাইন্যান্স এবং রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স, এই দুই সংস্থার মাধ্যমেই নাকি জনসাধারণের কাছ থেকে সংগৃহীত অর্থকে ঘুরিয়ে নিজেদের অন্য গ্রুপের কোম্পানিতে ঢোকানো হয়েছিল। ২০১৭ সাল থেকে ২০১৯ সালের মধ্যে ইয়েস ব্যাংক এই দুটি সংস্থায় বিপুল পরিমাণে অর্থ বিনিয়োগ করেছিল। রিলায়েন্স হোম ফাইন্যান্সে প্রায় ২,৯৬৫ কোটি টাকা, রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্সে ২,০৪৫ কোটি টাকা বিনিয়োগ করা হয়। কিন্তু ২০১৯ সালের শেষে এই বিনিয়োগগুলো নন পারফর্মিং অ্যাসেটে পরিণত হয়, অর্থাৎ টাকা আর ফেরত আসেনি। তদন্তে আরও দেখা যাচ্ছে রিলায়েন্স নিফন্ড মিউচুয়াল ফান্ডের অর্থ পরোক্ষভাবে এই সংস্থাগুলোতে ঢুকেছিল, যা আসলে সেবির নিয়ম বিরোধী। এসবিআই এর কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের যে কাঠামো রয়েছে, সেই কাঠামো অনুযায়ী একই গ্রুপের কোম্পানিতে সরাসরি বিনিয়োগ করা আইন সিদ্ধ নয়। কিন্তু অভিযোগ, ইয়েস ব্যাংকের এক্সপোজারের মাধ্যমে জনসাধারণের বিনিয়োগকৃত টাকা একেবারে ঘুর পথে পৌঁছে গিয়েছে অনিল আম্বানির সংস্থাগুলোর কাছেই। ইডির ভাষায় এটাকে কি বলছে? ইডি বলছে এটি ছিল একটি সুস্পষ্ট আর্থিক কৌশল, যেখানে ব্যাংকের এক্সপোজার ব্যবহার করে ফান্ড ঘুরিয়ে নেওয়া হয়েছে গ্রুপের ভিতরেই। তদন্তে আরও ধরা পড়েছে বেশ কিছু চমকপ্রদ তথ্য। অনেক ক্ষেত্রে ঋণ অনুমোদন, প্রক্রিয়াকরণ এবং বিতরণ একই দিনে করা হয়েছিল। কখনো কখনো লোন অ্যাপ্লিকেশন জমা পড়ার আগেই টাকায় ছাড় দেওয়া হয়েছে। ফিল্ড তদন্ত বাদ ব্যক্তিগত সাক্ষাৎকার এড়িয়ে যাওয়া, অনেক ডকুমেন্টসের ফাঁকা জায়গা, কাটাকাটি বা ওভাররাইটিং, ঋণ গ্রহীতাদের আর্থিক অবস্থা দুর্বল, অন্যদিকে সিকিউরিটি অসম্পূর্ণ ছিল। ইডির মতে এগুলো ইচ্ছাকৃত এবং পরিকল্পিত নিয়ন্ত্রণের ব্যর্থতা, যার উদ্দেশ্য ছিল ফান্ডকে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘোরানো। এই মামলায় শুধু ফাইন্যান্স সংস্থাই নয়, ইডির নজরে এসেছে রিলায়েন্স কমিউনিকেশন লিমিটেড এবং সংশ্লিষ্ট কোম্পানিগুলোর ওপরেও। আর কি কি অভিযোগ রয়েছে? অভিযোগ রয়েছে আরকাম এবং তার সহযোগী সংস্থাগুলো ১৩,৬০০ কোটিরও বেশি টাকা ঋণ তছরূপ করেছে। প্রায় ১২,৬০০ কোটি টাকা গিয়েছে সম্পর্কিত পার্টিদের কাছে। বাকি টাকা রাখা হয়েছিল ফিক্সড ডিপোজিট এবং মিউচুয়াল ফান্ডে, যেগুলো পরে ভেঙে ফেলা হয় এবং পুনরায় গ্রুপ সংস্থায় ঢোকানো হয়। বুঝতে পারছেন কত বড় জালিয়াতি? ইডির ভাষায় বা ইডি এটাকে কি বলছে? ইডি বলছে বিল ডিসকাউন্টিং,
প্রক্রিয়াকে অপব্যবহার করে এই ফান্ড স্থানান্তর করা হয়েছে। এজেন্সি বলছে তদন্ত চলবে যতক্ষণ না পর্যন্ত প্রসিডস অফ ক্রাইম পুরোপুরি উদ্ধার করা যায়। ইডির দাবি, এই সম্পত্তি বাজেয়াপ্ত এবং অর্থ পুনরুদ্ধার শেষ পর্যন্ত জনসাধারণের স্বার্থেই। অনিল আম্বানির রিলায়েন্স গ্রুপের বিরুদ্ধে এই তদন্ত ভারতের কর্পোরেট জগতে আবারও একবার বড় সাড়া ফেলে দিয়েছে, বা যে বিশ্বাস ছিল কর্পোরেট জগৎ নিয়ে, সেই বিশ্বাসের ভিতেও কিন্তু একটা নাড়া পড়েছে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে এই মামলা শুধু একটি ব্যবসায়িক কেলেঙ্কারির গল্প নয়, এটি দেশের অর্থনৈতিক নীতি নির্ধারণ এবং তদারকি ব্যবস্থার একটা বড়সড় সতর্কবার্তা। আর এরকম অন্যান্য খবরের অবশ্যই দেব, কিন্তু নজর রাখতে হবে আর প্লাস নিউজের ইউটিউব এবং ফেসবুক পেজে।